আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এটি হতে পারে ঘুরে দাঁড়ানোর জন্য একটি সুবর্ণ সুযোগ। আমরা দেখেছি যে বিগত দিন অর্থাৎ ৫ই আগস্ট পরবর্তী সময়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের যে রাজনীতির অঙ্গন রয়েছে, সেই রাজনীতির অঙ্গনে ফেরার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কর্মপরিকল্পনা অবলম্বন করেছে এবং আন্তর্জাতিক পর্যায় থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন রাজনৈতিক পদক্ষেপও কিন্তু তারা গ্রহণ করেছে। কিন্তু সর্বোপরি বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের যে রাজনীতি রয়েছে কিংবা বাংলাদেশের যে রাজনীতির মাঠ রয়েছে, সেই রাজনীতির মাঠে কিন্তু এখন পর্যন্ত তাদের যে প্রভাব কিংবা তাদের যে কার্যক্রম পরিচালনা করা দরকার সেটা কিন্তু পরিচালনা করতে পারছে না। এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে এবং আপনারা সবাই এই কারণগুলো সম্পর্কে অবগত রয়েছেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণটি সেটি হচ্ছে ছাত্র জনতার যে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের পতন হয়েছে কিংবা শেখ হাসিনার পতন হয়েছে, সেই ছাত্র জনতা অথবা যে সকল রাজনৈতিক দল বিগত দিনগুলোতে আওয়ামী লীগের কাছ থেকে চরম পর্যায়ে নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, সেই সকল রাজনৈতিক দলগুলো কিন্তু কোনোভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে মাঠ রাজনীতিতে ফেরার জন্য সাহায্য সহযোগিতা করছে না। এবং এখন পর্যন্ত কিন্তু কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষে কোনো ধরনের অবস্থান নেয়নি। অর্থাৎ এখানে বলা যায় যে পতন হওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ একক একটি রাজনৈতিক দল হয়ে গিয়েছে এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দল বাংলাদেশে রয়েছে নিবন্ধিত, অনিবন্ধিত, সেই সকল রাজনৈতিক দল আরেক পক্ষ হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে মূলত দুটি পক্ষ কাজ করছে, যেখানে এক পক্ষের মধ্যে রয়েছে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল ছোট বড় এবং অন্য পক্ষের মধ্যে রয়েছে শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ। তবে বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি যে আওয়ামী লীগ নানা ধরনের কর্ম পরিকল্পনা করছে এবং সেই কর্ম পরিকল্পনাগুলো ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে, এমনকি গুঞ্জনও উঠেছে যে শেখ হাসিনা সেখানে উপস্থিত হয়েছেন এবং দিক নির্দেশনাও দিয়েছেন। তবে এই সব কিছুর সত্যতা কিন্তু যাচাই করা সম্ভব হয় না, কারণ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ যেখানে অবস্থান করছেন সেখান থেকে হয়তোবা পর্যাপ্ত পরিমাণে তথ্য সংগ্রহ করা যায়, কিন্তু শেখ হাসিনা সম্পর্কে কোনো প্রকার সঠিক তথ্য বা উপাত্ত সংগ্রহ করা কিন্তু খুবই দুরূহ এবং কঠিন বিষয়। কারণ ভারতে অবস্থানরত যেহেতু শেখ হাসিনা রয়েছেন, সেহেতু ভারত সরকার ওনার যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা বিষয়টি সর্বোচ্চ দিক থেকে নিশ্চিত করে রাখতে চায়। যার ফলশ্রুতিতে কোনোভাবে কিন্তু শেখ হাসিনা সম্পর্কে ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে ভারতীয় অনেক প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তাও কিন্তু জানেন না কিংবা তথ্য সংগ্রহ করতে পারেন না। যাই হোক, মূলত যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে আওয়ামী লীগ সরকারের পতন হলো বা আওয়ামী লীগ সরকার যেভাবে বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর জন্য বিভিন্ন ধরনের কর্ম পরিকল্পনা করছে। আমি অভ্যন্তরীণ রাজনীতির কথা বললাম। এখন মূলত যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আন্তর্জাতিক যে প্রেক্ষাপট রয়েছে। আমরা শুনেছি কিংবা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন বিশ্লেষকের মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি এবং তথ্য পেয়েছি। এমনকি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীবওয়াদের জয়ও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে লবিস্ট নিয়োগের যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে এবং আওয়ামী লীগ পতনের পরপরই কিন্তু ব্যাপক টাকার বিনিময়ে, যেটি সাধারণত ডলারের হিসাবে চলে আসে, মার্কিনী ডলার, সেই ডলারের মাধ্যমে কিন্তু লবিস্ট নিয়োগ করেছেন এবং সেই লবিস্টরা মূলত বিভিন্ন এজেন্সি থেকে আসেন এবং তারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার জন্য বা বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যে পতন হয়েছিল সেই পতন থেকে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে পুনরায় কামব্যাক করা যায় বা রাজনীতিতে ফিরে আসা যায়, রাজনীতির মাঠে অবস্থান করা যায়, সেই বিষয় নিয়ে বিভিন্ন মহলে কাজ করছেন। এর মধ্যে এই সকল লবিস্টরা কিন্তু ইতিমধ্যে এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় বেশ কিছু নেতা যারা লন্ডনে অবস্থান করছেন এবং আমেরিকাতে অবস্থান করছেন, তারা কিন্তু আন্তর্জাতিক যে আদালত রয়েছে সেই আন্তর্জাতিক আদালতে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করার প্রসঙ্গে এবং আওয়ামী লীগের বিষয়ে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যে আওয়ামী লীগ বিগত জুলাই এবং আগস্টে গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ ব্যাপক দুর্নীতিগ্রস্ত একটি রাজনৈতিক দল। সর্বোপরি সবথেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে এই যে গণহত্যার অভিযোগ। এই গণহত্যার অভিযোগ নিয়ে কিন্তু আন্তর্জাতিক আদালতে যে বিষয়বস্তু উঠে এসেছে বা কথা হয়েছে সেগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু জাতিসংঘ তাদের যে তদন্ত কমিশন রয়েছে সেই তদন্ত কমিশনের মাধ্যমে প্রতিবেদনও কিন্তু দিয়েছে এবং সেখানে তারা উল্লেখ করেছে যে বাংলাদেশ আওয়ামী লীগ বা শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এই সকল
গণহত্যা হয়েছে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ এই বিষয়টি কিন্তু অস্বীকার করেছে এবং তারা বলেছে যে টাকা দিয়ে, অর্থাৎ কোনোভাবে ঘুষ দুর্নীতি করে হয়তোবা এই প্রতিবেদন রিপোর্ট তৈরি করা হয়েছে এবং আওয়ামী লীগ এটি মনে করে বা আওয়ামী লীগ এটি দাবি করছে এখন পর্যন্ত যে এই সকল গুম বা মেসাকার কিংবা গণহত্যা আওয়ামী লীগ কখনোই করেনি, বরঞ্চ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য একটি প্ল্যানের মাধ্যমে, যেটিকে মেটিকুলাস ডিজাইন বলা হচ্ছে, সেই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কিন্তু অন্য একটি শক্তি, অর্থাৎ এন্টি আওয়ামী লীগ যারা রয়েছে তাদের মধ্যকার একটি শক্তি এই সকল কর্মকাণ্ড বা নাশকতা করেছে। তবে এই বিষয়টি নিয়ে যখন আন্তর্জাতিক মহলে, বিশেষ করে জাতিসংঘ এবং অন্যান্য জায়গায় বেশ কথাবার্তা হচ্ছিল এবং আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে নানা ধরনের কথাবার্তা হচ্ছিল, তখনই কিন্তু আওয়ামী লীগের শীর্ষ বেশ কিছু নেতৃবৃন্দ আন্তর্জাতিক যে আদালত রয়েছে, অর্থাৎ বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত আদালতের যে আদালত, ন্যায়ালয় বলা হয় যেটিকে, যেটি সাধারণত সকল আইনানুগ বিষয় নিয়ে কথাবার্তা বলে এবং প্রতিবেদন করে থাকে, এবং সেখানে ভারত ব্যতীত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স, এই দেশগুলোর মুরলরা কিন্তু সেখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সেখানে যারা বিচারক হিসাবে নিয়োগপ্রাপ্ত হন তারা কিন্তু এই দেশগুলোর মধ্য থেকে নিয়োগপ্রাপ্ত হন। সম্ভবত 8 জন বিচারকের মাধ্যমে কিন্তু এই আন্তর্জাতিক যে আদালত রয়েছে সেই আদালত গঠিত হয়ে থাকে। এই আদালত সর্বপ্রকার রাজনীতির ঊর্ধ্বে এবং কোনো প্রকার রাজনীতির হস্তক্ষেপের মাধ্যমে কিন্তু চলে না। সেই আদালতে যখন আওয়ামী লীগের এই বিষয়গুলো উত্থাপন করা হলো এবং আন্তর্জাতিকভাবে যে সকল লবিস্টরা নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেই সকল লবিস্টরা কিন্তু এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আদালতে বিভিন্নভাবে তাদের যে কর্ম পরিকল্পনা রয়েছে, তথ্য উপাত্ত দেওয়ার প্রয়োজন রয়েছে, সেগুলা দিয়েছেন। এবং ইতিপূর্বে কিন্তু এই আন্তর্জাতিক আদালত বাংলাদেশ বিষয়ে, বাংলাদেশের যে পতিত সরকার রয়েছে বা পতিত যে রাজনৈতিক দল রয়েছে যাদের পতন হয়েছে সেই আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছেন মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার সহ জুলাই আগস্টের যে বিষয়গুলো ঘটেছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা অভ্যন্তরীণভাবে তদন্ত করেছেন এবং সেই তদন্তের প্রেক্ষিতে তারা এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের যে বিচার কার্য বা যে রায়, সেই রায়টি কিন্তু তারা দেননি। তবে ফ্রান্সের গণমাধ্যম সহ যুক্তরাজ্য ভিত্তিক কিছু গণমাধ্যম কিন্তু ইতিমধ্যে এই আন্তর্জাতিক আদালতের যে রায় রয়েছে সেই রায়টি অতি দ্রুত হবে বলে প্রকাশ করেছে এবং সেই রায়ে কি হতে পারে এই বিষয়টি নিয়ে কিন্তু তারা যে বিচারক কিংবা বিচারকদের যারা সহযোগিতা করে থাকেন তাদের সাথে কথাবার্তা বলেছে এবং আওয়ামী লীগের যে সকল লবিস্টরা রয়েছেন সেই সকল লবিস্টদের কাছে গণমাধ্যম সমূহ প্রশ্ন করেছে এবং গণমাধ্যমের এই সকল প্রশ্নের ধারা ছিল এরকম যে বাংলাদেশ আওয়ামী লীগ কি ক্ষমতায় ফিরতে পারবে কিনা। তখন কিন্তু আন্তর্জাতিক এই আদালতের কাছাকাছি যারা থাকেন তারা গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন যে অতি দ্রুত বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক আদালত থেকে একটি রায় আসতে যাচ্ছে। তবে সেই রায়ের মাধ্যমে প্রকৃতপক্ষে যে গণহত্যার অভিযোগ উঠেছে সেই গণহত্যার অভিযোগ নিয়ে কোনো প্রসঙ্গ না আসলেও এখানে আসতে পারে যে বাংলাদেশ আওয়ামী লীগ যেন বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে যেন ফিরতে পারে, সেই ব্যবস্থা যেন অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করে দেয় বা সেই রাস্তা অন্তর্বর্তীকালীন সরকার যেন তৈরি করে দেয়। এবং এখানে উল্লেখযোগ্য যে বিষয়টি তারা বলেছে সেটি হচ্ছে বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর যে দমন নিপীড়ন চলছে সেই দমন নিপীড়নটি যতটুকু নিরপেক্ষ করা যায় সেই নিরপেক্ষকরণ করার চেষ্টা তারা করবে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন দিবে এবং সর্বদলীয় অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশা ব্যক্ত করেছেন আন্তর্জাতিক আদালত থেকে পাওয়া সেই ব্যক্তি। অর্থাৎ এই তথ্য যিনি সংগ্রহ করেছেন বা আন্তর্জাতিক আদালতের সাথে যারা লবিস্টে রয়েছেন, লবিং এ রয়েছেন, তারা কিন্তু এই তথ্যগুলো দিয়েছেন এবং আন্তর্জাতিক আদালত থেকে এই রায়ও আসতে পারে যে বাংলাদেশ আওয়ামী লীগ যেন কোনো ধরনের নাশকতায় না যায়, কোনো ধরনের কঠোর কর্মসূচিতে না যায়, বরঞ্চ তারা যেন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে। সুতরাং আন্তর্জাতিক আদালত এখানে আওয়ামী লীগের পক্ষে হলেও কিছুটা রায় দিচ্ছে। যেহেতু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে আওয়ামী লীগের যে মাঠ রাজনীতিতে ফেরার বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে কোনো ধরনের কথাবার্তা বলেনি কিংবা প্রশাসন এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের মাঠে নামার জন্য যে নিরপেক্ষ অবস্থানে যাওয়া প্রয়োজন সেই নিরপেক্ষ অবস্থানে
যায়নি। যার ফলশ্রুতিতে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবেই মাঠ রাজনীতিতে ফিরতে পারছে না এবং মাঠ রাজনীতি যেটি করার প্রয়োজন সেটি করতে পারছেন না। সেখানে নির্বাচনে অংশগ্রহণ করা কিংবা নির্বাচনে যে প্রস্তুতি গ্রহণ করা সেই বিষয়টিও কিন্তু এখানে জটিলতার সম্মুখীন হয়ে রয়েছে। তবে আওয়ামী লীগ এখন পর্যন্ত কিন্তু এই বিষয়ের সত্যতা নিয়ে কোনো ধরনের কথা বলেনি। কিন্তু আন্তর্জাতিক আদালত থেকে পাওয়া এই সকল তথ্যসমূহ কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশ আওয়ামী লীগকে মাঠে ফেরার জন্য যে নিরপেক্ষ বা নিউট্রাল একটি লেভেল প্লেইং ফিল্ড বা প্রশাসন দরকার সেই ব্যবস্থা করার জন্য গুরুত্ব সহকারে কাজ করছে এবং এখন আসলে দেখার অপেক্ষায় যে ভবিষ্যতে বা অতি নিকটে যে আন্তর্জাতিক আদালত থেকে যে রায় আসবে সেই রায়টি প্রকৃতপক্ষে আওয়ামী লীগের ফেভারে থাকে কিনা এবং আওয়ামী লীগ কি আসলেই এই তথ্য অনুযায়ী বাংলাদেশের রাজনীতিতে ফেরার যে একটি লেভেল প্লেইং ফিল্ড রয়েছে সেই লেভেল প্লেইং ফিল্ড ফিরে পায় কিনা।